তাহলে দেখো আমরা মূলত আজকে এখান থেকে ফুড নোটটা আলোচনা করব। ফুড নোট কি গত ক্লাসে মনে হয় আমি একটু বলেছিলাম, তাই না? সবাই ওয়ার্ডে চলে আসি, নিজ নিজ কাজগুলো বাদ দেই, ওয়ার্ডে চলে আসি। তোমাদের এই কোর্সের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বেশি বেশি কাজ করতে হবে, তাহলে তো মনে থাকবে কোথায় কি থাকে। তো সবাই একটু লিখি, সমান আর এ ইন দি রেন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো এই কাজগুলো আমরা একবার করে দেখব। হ্যাঁ, এগুলো স্পেশাল কিছু অপশন, এগুলো সচরাচর লাগবে না, কিন্তু স্পেশাল কিছু অপশন এগুলো আমরা ভালো করে দেখব। যেগুলো বেশি বেশি লাগে ওগুলো আমাদের হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা ফুড নোটটা দেখব। তো আমি এক কথায় আজকে বলবো, আজকে আর পেঁচাবো না, এক কথায় বলবো, কোনো শব্দের নোট বা টিকা যদি পেজের নিচে দিতে হয় তাহলে ওটার নাম ফুড নোট। ওই নামই ফুড নোট, কারণ নিচের দিকে টিকা দেওয়া, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, যে শব্দটার নোট দিব সেটাকে আমরা সিলেক্ট করব। তো আমি পাওয়ারফুল শব্দটাকে সিলেক্ট করলাম। সবাই কি সিলেক্ট করছো? হ্যাঁ, আমার সাথে মেলাও। তোমার সাথে আমি মিলাবো না, তোমরা আমার সাথে মিলাবে। তো এই পাওয়ারফুল শব্দটা সিলেক্ট করার পর রেফারেন্স ট্যাবে চলে যাও। কোন ট্যাবে চলে যাবা? রেফারেন্স ট্যাবে যাবা। যাওয়ার পর এই যে ইনসার্ট ফুটনোটে ক্লিক করবা, কিছুই করতে হবে না। ইনসার্ট ফুটনোটে ক্লিক করলে তোমাকে পেজের নিচে নিয়ে আসবে। ওই শব্দের নোটটা আমি লিখে দিচ্ছি। নোট হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং। তাহলে ওই যে শব্দটা যে উপরে ব্যবহার করলাম তার নোটটা আবার নিচে ব্যবহার করলাম। কেউ যদি ওই শব্দটা ভালো বুঝতে চায় তাহলে এসে নোটটা দেখে নিলেই সে বুঝতে পারবে। এ তো গত দিনও বলেছিলাম। এবার মাউসের চাকা ঘুরিয়ে যখন উপরে চলে যাব তখন আমরা দেখব আমাদের ফাইলের কিছু কিছু শব্দের উপরে ওইরকম 1, 2, 3 নাম্বার থাকবে। যতগুলা নোট দিব ততগুলা ওই নাম্বার অনুযায়ী নিচে নোটটা থাকবে। এটা তো আমরা বুঝছি। একটা জিনিস একটু বুঝি, সেটা হলো এই নোটটা দেখার জন্য আমার নিচে যাওয়া লাগবে না। এইখানে মাউস রাখলে আমার নোটটা ভেসে উঠবে। দেখেন তো নোটটা ভেসে উঠছে কি না। এরপরে আসেন, আমি যদি বলি নোটটা মুছে দিতে চাই, নোটটা কি করতে চাই? মুছে দিতে চাই। তাহলে আমি কি করব? এই ওয়ানের ডান পাশে কার্সরটা রাখবো। বাঁ পাশে রাখলে ডিলিট দিবেন, আর ডান পাশে রাখলে ব্যাক স্পেস দিবেন। তো ব্যাক স্পেস দিব 2 বার, নাম্বারটা মুছে যাবে। এই নাম্বারটা যদি কেউ মুছে ফেলতে পারে তাহলে পেজের নিচে গিয়ে দেখবে আর নোটটাও নাই, ওইখান থেকে মুছে গেছে। তাহলে কিভাবে ফুটনোট দিব, কিভাবে দেখব, কিভাবে মুছে দিব, এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা তাহলে এটা আর পেঁচাবো না, কারণ পেঁচায় লাভ হয় না। তো যাদের মনে থাকে তাদের এমনিই থাকে কিন্তু। আচ্ছা, এরপরে আসো, এরপরে যেটা দেখাবো সেটা হলো, আমি এখন আরেকটা ইম্পর্টেন্ট অপশন দেখাবো এইখান থেকে। এটা হলো ইনসার্ট ক্যাপশন। ইনসার্ট ক্যাপশন। ক্যাপশনের কাজ কি সেটা আমি দেখাবো। ক্যাপশন বলতে এখানে মূলত তোমাকে যে জিনিসটা ওরা বোঝাচ্ছে সেটা হলো, ফাইলে কোনো কিছুর নাম্বার যদি দিতে চাও, ধরো তোমার ফাইলে ছবি আছে 5টা। কয়টা ছবি আছে? একটা ছবি হবে পিকচার 1, পিকচার 2, পিকচার 3, পিকচার 4, পিকচার 5, এরকম নাম হবে। তাহলে একই নাম, শুধু নাম্বারটা আলাদা, তাই না? ওই পিকচারটা হলো ক্যাপশন আর নাম্বারটা তো নাম্বার। এরকম ফাইলে একাধিক একই জাতীয় জিনিসকে যদি নাম্বারিং করতে হয়, সেই নাম্বারটা করা যাবে ক্যাপশনের মাধ্যমে। কিসের মাধ্যমে করা যাবে? আমি এটাতেই দেখাবো, ছবি আর নিয়ে আসবো না। আমি এটাতেই দেখাবো। এখানে প্যারাগ্রাফ আছে 5টা। কয়টা প্যারাগ্রাফ আছে? 5টা। তো একটা প্যারাগ্রাফের নাম হবে প্যারাগ্রাফ 1, পরেরটা হবে প্যারাগ্রাফ 2, পরেরটা হবে প্যারাগ্রাফ 3, এভাবে 5টার নাম হবে 5টা। তো এই ক্যাপশনটা আমি কিভাবে দিব? তো সেটার জন্য আমি বলবো, যেহেতু আমি নাম্বারটা দিব সেটা তো প্যারাগ্রাফের উপরে দিব, তাই না? কিন্তু আমি তো পেজের শুরুতে লিখছি, উপরে তো জায়গা নাই, ওটা তো হেডার। তো আমি এই লেখার প্রথমে কার্সর রেখে ইন্টার দিয়ে 1 লাইন ফাঁকা করে নিব। এই ফাঁকা জায়গাটাতে কার্সর রেখে এইখানে আমি নাম্বারটা দিব। এখানে কি দিব? তাহলে যে জায়গায় নাম্বার দিব আগে কার্সরটা ওইখানে রাখতে হবে। এটা সবাই বুঝছি। রাখার পরে আমরা ক্যাপশনে যাব। এই যে ক্যাপশনে যাব, ইনসার্ট ক্যাপশন, যেতে পারছি কিনা? এইখানে বলতেছে ফিগার 1। আমার তো ফিগার 1 না, আমার তো প্যারাগ্রাফ 1। তো আমি ফিগার 1 কিন্তু করব না, প্যারাগ্রাফ 1 করব। তো সব কিছু ঠিক আছে, আমার শুধু লেভেলটা চেঞ্জ করা দরকার। অর্থাৎ নাম্বার তো ঠিক আছে, খালি নামটা চেঞ্জ করা দরকার, ওটাকে লেভেল বলে। তো যাই হোক, ওটা চেঞ্জ করার জন্য একটু নিচে দেখবা যে নিউ লেভেল নামে একটা অপশন আছে। ওই নিউ লেভেলে ক্লিক করলে একটা বক্স দিবে, বলবে যে তোমার কোন লেভেল দরকার। তো তোমার পিকচার দরকার, তোমার টেবিল দরকার, তোমার প্যারাগ্রাফ দরকার, বা যদু মধু কদু কিছু তোমার একটা দরকার, সেটা তুমি এখানে দিয়ে দিবা। তো ধরো আমি এখানে দিলাম হচ্ছে প্যারাগ্রাফ, PARAGRAPH। বানান ভুল হলে অসুবিধা হবে না, লিখে ফেলো, অসুবিধা নাই। তো এই প্যারাগ্রাফটা আগে লিখবে তোমরা। প্যারাগ্রাফ লিখছো কি? লিখার পরে ও 1 দিও না, কিন্তু আবার দিলে আবার 11 হয়ে যাবে কিন্তু, কারণ নাম্বার তো ওর কাছে আছে, তুমি শুধু লেভেলটা দিবা।
সবাই কি লেভেল দিতে পারছি? দেওয়ার পরে আমরা ওকে করব, তারপরে আমরা ওকে করব। এইভাবে ওকে করলে দেখো তো প্যারাগ্রাফ 1 লেখাটা কি আসছে? এখন পরের যে প্যারাগ্রাফটা সেটারও তো একটা নাম্বার দিতে হবে, তো প্রত্যেকটা এইভাবে দিলে তো অনেক সময় লাগবে, তাই না? দেখো ইজিলি দেওয়া যাবে কিভাবে। তুমি আবার একটা ইন্টার দিয়ে কার্সর রাখবা, কারণ জায়গা নাই যে, এই জন্য ইন্টার দিয়ে কার্সর, জায়গা থাকলে তোমাকে দেওয়া লাগতো না। কার্সর রাখছো, এইবার তুমি ক্যাপশনে যাবা, গিয়ে শুধু ওকে করবা, কিছু লিখবা না, ওকে করবা। আসছে প্যারাগ্রাফ 2, তারপরেরটা চেষ্টা করো, তারপরেরটাতে চেষ্টা করো কার্সর রেখে, ওকে করলে এই যে প্যারাগ্রাফ 3, তারপরেরটাতে চেষ্টা করো কার্সর রেখে, কার্সর রেখে চেষ্টা করো, এইভাবে 5 পর্যন্ত। বলো কোনটা কোনটা? ও আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে তুমি হচ্ছে ওই যে ওই ক্যাপশনে গিয়ে এইখানে দেখবে যে লেভেলসের এখানে প্যারাগ্রাফ আছে নাকি, ওখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করে দাও, তাহলে হবে। ও তাহলে নিউ লেভেলে লিখে দাও আবার নতুন করে, দিয়ে রিপ্লেস করো, ওকে করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি এই যে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, 3 এভাবে করতে পারছি? তো এইটা তো পিকচার 1, পিকচার 2, পিকচার 3 একই। এগুলো স্পেশাল অপশন, এগুলো ফাইলে লাগতে পারে। কি করতে পারে? লাগতে পারে। তো আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসো এরপরেটা শেখাই। তো এখান থেকে 2টা অপশন ছিল, একটা ইনসার্ট ফুটনোট আর একটা ক্যাপশন। এই 2টা বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা আগেই দেখালাম। এইবার আসো তোমাদের আরেকটা দেখায়, এটার নাম হলো ইনসার্ট ইন নোট। কি নোট এটা? ফুটনোট এবং ইননোট, এই 2টার মধ্যে তফাৎ কি সেটা যদি বলি, জিনিস একই, 2টাই নোট দেয়, 2টাই কি দেয়? নোট দেয়। তবে ফুটনোট যেটা শেখালাম সেটা হলো যে শব্দটা তুমি নোট দিবা, ওর যে নোটটা বা টিকাটা ওইটা ওই পেজের নিচে আসবে, ওই পেজের নিচে আসবে। আর ইনসার্ট ইননোট যদি দাও, যে পেজেরই দাও, নোটটা চলে যাবে একদম ফাইলের শেষে, মানে একদম তোমার লেখাটা যেখানে শেষ হয়েছে ওইখানে। মানে তুমি যদি 1 নাম্বার পেজে যাও আর তোমার যদি 10টা পেজের ফাইল হয়, তাহলে নোটটা যাবে 10 নাম্বার পেজে। কয় নাম্বার পেজে যাবে? ওই জন্য ওটার নাম ইন, মানে শেষে নোট দাও। আর এটা হলো ফুট, মানে নিচে নোট দাও। বুঝতে পারছো কি? আমি দেখাই দিচ্ছি। তো আমাদের তো আর 10টা পেজ নাই, আমাদের তো একটাই পেজ। তাহলে আমাদের নোটটা কোথায় আসবে? নোটটা আসবে যে 5 নাম্বার প্যারাগ্রাফের নিচে, এই জায়গায় আসবে। আর আমরা যদি ফুট নোট দিতাম তাহলে এইখানে আসতো, তাই না? তাহলে আসেন আবার দেখাই। এই যে এই পাওয়ারফুল শব্দটাকে সিলেক্ট করলাম, পাওয়ারফুল শব্দটাকে সিলেক্ট করলাম। এবার আর ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম না, এবার ইনসার্ট ইন নোটে ক্লিক করলাম। দেখো তো পেজের নিচে নিয়ে গেছে না লেখার শেষে নিয়ে গেছে? ওই যে ডকুমেন্টের শেষে আসবে। এখন আমি যদি স্ট্রং লিখি, একই জিনিস, স্ট্রং যদি লিখি তো উপরে গেলে ওখানে ওই এবার 1 আসবে না, রোমান সংখ্যা আসবে। তো এখানে ওই দেখা যায় একই জিনিস না, বলেন তো? একই জিনিস। ওই যে ব্যাক স্পেস দিলে মুছে যাবে, ব্যাক স্পেস যদি দিই তাহলে মুছে যাবে। তাহলে আমি যেটা বোঝালাম, ফুটনোট এবং ইননোট একই, তবে নোট দেওয়ার জায়গাটা আলাদা। ফুটনোট হলো পেজের নিচে আসে, ইননোট হলো ওলা পেজ টেজ কিছু বোঝে না, লেখা যেখানে শেষ সেখানে আসবে। লেখা যদি 1 পেজে শেষ হয় 1 পেজে আসবে, লেখা যদি 10 পেজে শেষ হয় তাহলে 10 পেজেই আসবে। অর্থাৎ এখানে বলা হয় তোমার এটা এমসিকিউ থাকে, ফুটনোটের কাজ কি, ইননোটের কাজ কি? তাহলে ফুটনোট হচ্ছে পেজের নিচে টিকা লেখা, আর ইননোট হচ্ছে ডকুমেন্টের বা ফাইলের শেষে টিকা লেখা। ব্যাপারটা কি বোঝা গেল? আচ্ছা, এবার আসো ক্যাপশনের কাজ কি তাহলে? ক্যাপশনের কাজ হচ্ছে কোনো কিছুকে ক্রমান্বয়ে, মানে কোনো কিছুকে নাম্বারিং করা। কি করা? একই জাতি জিনিসকে কি করা? নাম্বারিং করা। সেটা প্যারা, টেবিল, ছবি, যে কোনো কিছু হতে পারে। এগুলো হচ্ছে এমসিকিউ এর প্রশ্ন বা ভাইবার প্রশ্ন। বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি এগুলো খুবই কম আসে। বোঝা গেছে? এবার আসো এরপরে আমি তোমাদের একটা জিনিস শেখাবো, সেটা হলো এইখানে একটা ইম্পর্টেন্ট টপিকস আছে। মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল অফ কন্টেন্টের কাজ কি? কিসের কাজ? টেবিল অফ কন্টেন্টের কাজ কি? টেবিল অফ কন্টেন্টের কাজ হলো, তোমরা এই যে রমজান মাস আসছে, অনেকেই নামাজ শিক্ষা নিয়ে বসবে, যে 1 বছর পর পর পড়া ভুলে গেছে না? তো এই যে নামাজ শিক্ষা বইয়ের প্রথমে একটা পেজে হয়তো সূচিপত্রটা থাকে, যে কোন পেজে কিসের দোয়া বা কিসের নিয়ত আছে। আমরা সূচিপত্র দেখে ওই বইয়ের ওই পেজে যেতে পারি না? এরকম একটা ফাইলের যদি সূচিপত্র বানাতে বলে, তাহলে সেটা বানানো যাবে টেবিল অফ কন্টেন্ট দিয়ে। তাহলে টেবিল অফ কন্টেন্টের কাজ হলো ফাইলে সূচিপত্র বানানো। কি বানানো? আচ্ছা, 1 পেজের ফাইল, ওর কি সূচিপত্র বলে কিছু হবে? এই 1 পেজের ফাইলের কোন সূচিপত্র হয়? ওর না, এখানেই সব আছে, ওর আর কি সূচিপত্র? তবে এটা যদি 20 পেজের ফাইল হয়,
প্রথম পেজে যদি একটা বিষয়, 2-3 নাম্বার পেজে পরে আরেকটা বিষয়, 3-4 নাম্বার পেজে আরেকটা বিষয়, তাহলে তোমার প্রথমে একটা সূচিপত্র থাকলে ভালো হয় যে 1 থেকে 5 নাম্বার পেজে কি, এটা ইন্ট্রোডাকশন, 5 থেকে 7 নাম্বার পেজে কি আছে, বডিটা আছে, 7 থেকে 10 নাম্বার পেজে কি আছে, ওইখানে বিবৃতিটা আছে। তাহলে তুমি যেটা দেখতে চাও ওই পেজে গেলে দেখতে পাবে, তাই না? তো আমাদেরকে যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছি এটা দিয়ে টেবিল অফ কন্টেন্ট বোঝা যাবে না। টেবিল অফ কন্টেন্ট বুঝতে গেলে আমাদেরকে মিনিমাম 5-7 পেজের একটা ফাইল তৈরি করতে হবে। তো কীভাবে করবো দেখেন, এত বড় ফাইল তো লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে, তাই না? আমি সহজে শেখাচ্ছি। কন্ট্রোল এ দিয়ে ডিলিট, কন্ট্রোল এ দিয়ে কী করবেন, ডিলিট করবেন। আচ্ছা, সূচিপত্র কি বইয়ের শেষে থাকে না মাঝখানে থাকে? শুরুতে থাকে। তাহলে আমি যেগুলো বলবো সেগুলো উত্তর দিলে হবে না, তাই না? বুঝে দেওয়া লাগবে। তাহলে সূচিপত্র তো প্রথম পেজে থাকবে। কোথায় থাকবে? তাহলে প্রথম পেজেই যদি তুমি লেখা শুরু করো তাহলে সূচিপত্র কোথায় রাখবে? তাহলে প্রথম পেজটা ফাঁকা রাখো। এই প্রথম পেজ ফাঁকা রেখে দ্বিতীয় পেজে যাওয়ার কমান্ড কি বলেন? হ্যাঁ, পেজ ব্রেক। গুড। তাহলে এক পেজ ফাঁকা রেখে আরেক পেজে যাব আমরা কি দিয়ে? পেজ ব্রেক দিয়ে। আচ্ছা, ম্যানুয়ালি না গেলাম, কিবোর্ড থেকে যাই এখন, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিলে তো পেজ ব্রেক। তাহলে উপরের পেজ কি ফাঁকা থাকলো না? তাহলে উপরে প্রথম পেজটা ফাঁকা রেখে নিচে কাজ করা যাবে তো? যতই পেজ নিতে চাইবো আমরা পেজ ব্রেক দিয়ে নিব, কন্ট্রোল ইন্টার দিলেই চলে আসবে। তো উপরের পেজ থাকুক, নিচের পেজে লেখো সমান আর ইন্ডিরেন ফার্স্ট ব্র্যাকেট 100,5। এর মানে হলো 100টা প্যারাগ্রাফ আসবে, প্রত্যেকটা 5 লাইন করে। 100টা প্যারাগ্রাফ প্রত্যেকটা কয় লাইন করে আসবে? 5 লাইন। তাহলে কয় পেজের ফাইল হবে চিন্তা করছো? অনেকগুলো পেজ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দাও। তাহলে তোমার ফাইলে তুমি দেখবে প্রায় 16-17টার মতো পেজ চলে আসবে। 16টা পেজের মতো চলে আসবে। এই যে যারা বলতে পারলো ওরা কোথায় দেখে বললো বলো তো? স্ট্যাটাস বার। ওটার নাম স্ট্যাটাস বারে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন 3টা, হ্যাঁ 13টা হলে ঠিক আছে, 3টা হলে ঠিক নাই। মনে হয় কিছু একটা ভুল করেছে। হ্যাঁ, লোডিং হয়েছিল না, মানে ও দেখাবে তো লোডিং হচ্ছিল না। তো যাই হোক, আচ্ছা যার যেটা আসছে কোনো অসুবিধা নাই। আমার মাত্র 3টা পেজ হলেও চলবে, হ্যাঁ অসুবিধা নেই। তো আমরা কি ফাইলটা বানাইছি? হ্যাঁ। এই সবাই একটু স্থির থাকেন না, না হলে বুঝতে পারবেন না। ফাইল কি বানাইছেন? বড় ফাইল হয়েছে? এখন মাউসের চাকা ঘুরিয়ে প্রথম পেজে তো আসবেন না? আচ্ছা বলেন তো, বড় ফাইলের প্রথম পেজে আসার শর্টকাট কি? চাকা ঘুরাতে আসতেই পারবো। হ্যাঁ, কন্ট্রোল হোম দিলে প্রথমে, আর কন্ট্রোল ইন দিলে, আর শুধু হোম দিলে লাইনের প্রথমে। কোনো লাইনে থাকলে তার প্রথমে। এখানে হবে না, এখানে তো কোনো লাইন নাই। শুধু হোম দিলে লাইনের প্রথমে, আর শুধু ইন দিলে লাইনের শেষে। মনে রাখবেন, সবাই প্রথম পেজে আসেন। এসেছেন? প্রথম পেজটা কি ফাঁকা? আসেন। তো আপনি যে সূচিপত্র বানাবেন, আপনার ফাইলে তো কোনো কিছু নাই, ঢালাও লেখা। ঢালাও লেখা থাকলে তো সূচিপত্র বানানো যাবে না। এক পেজে থাকবে নামাজের দোয়া, এক পেজে থাকবে রোজার দোয়া, আরেক পেজে থাকবে দোয়া কুনুত, এরকম থাকবে না। তাহলে আপনি যে সূচিপত্র বানাবেন, তাহলে আপনার ফাইলটা তো আলাদা আলাদা ভাগ থাকা লাগবে নাকি? ভাগটা আগে বানাই। তাহলে এক কাজ করেন, লেখার প্রথম পেজে চলে আসেন, লেখার প্রথম পেজটাতে চলে আসেন। আসছেন? প্রথমে কার্সর রেখে ইন্টার দেন, তাহলে ওই লাইনটা ফাঁকা হবে। হয়েছে কি না? ওইখানে আমরা আপাতত একটু ওই হেডিং বানাবো, যে এই জন্য এখানে আমি একটু লিখলাম বাংলাদেশ। ধরেন লিখলাম BANGLADESH, বাংলাদেশ লিখবেন। হ্যাঁ, বাংলাদেশ লিখবেন একটু। সবাই লিখেছেন? এইবার বাংলাদেশটাকে সিলেক্ট করবেন, করার পরে হোম ট্যাবে যাবেন। বাংলাদেশটাকে সিলেক্ট করে হোম ট্যাবে যাবেন। গিয়েছেন কি? যাওয়ার পর এই যে স্টাইল কমান্ড গ্রুপ বলছিলাম না, পরে ভালো করে দেখাবো নি, এইখান থেকে যে হেডিং করে দিলাম, এটাকে এই বাংলাদেশটাকে বোঝালাম এই পেজের হেডিং। তো এখান থেকে আমি হেডিং করে দিলাম, হেডিং করে দিলে ও হেডিং হয়ে যাবে, ঠিক আছে? কেউ যদি চায় এটাকে মাঝখানে দিতে পারে, অসুবিধা নাই, শুরুতে রাখলে অসুবিধা নাই। তবে সাধারণত হেডিংগুলো তো এরকম মাঝখানে থাকে, ঠিক আছে? তো যাই হোক, এটা হেডিং বানালাম একটা। হেডিং না থাকলে কিন্তু টেবিল অফ কন্টেন্ট দিয়ে সূচিপত্রই তো হবে না। সূচি না থাকলে তার পত্র হবে কীভাবে? আগে তো সূচিগুলো বানাতে হবে। তো এইটা লিখে ফেললাম। লিখে ফেলার পর আবার নিচে কোনো একটা পেজে গেলাম, যার যেটা ইচ্ছা কোনো একটা পেজে গেলাম, 2-3 পেজ পরে বা কোনো একটা পেজে গেলাম।
গেছো কি? ওইখানেও একটু ইন্টার দিবে, একবার দিলে হবে না, 2-3 বার দিবে, দিলে ফাঁকা হবে। ওই ফাঁকা জায়গায় ধরো এইখানে লিখলাম হচ্ছে আমাদের কোম্পানির নাম MASUMA, মাসুমা আইটি পার্ক, মাসুমা আইটি পার্ক লিখলাম। কোনো একটা পেজে, আমার সাথে মেলানো লাগবে না, কোনো একটা পেজে লেখো তাহলেই হবে। মাসুমা আইটি পার্ক লিখছো কি? লিখার পরে এই যে সিলেক্ট করে আবার হেডিং করে ফেলবে, ওটাও সেন্টার করে ফেলবে। হেডিং করো আর সেন্টার করো। আজকে কি স্টুডেন্ট বেশি আসছে? ওরা কি তারেক জিয়াক একবারে সিংহাসনে বসে দিয়ে তারপর আসলো? আচ্ছা, তো আমরা এই মাসুমা আইটি পার্কটা সিলেক্ট করে কি করব, হেডিং করে ফেলবো, করার পর সেন্টার করলো না করলো, তাহলে 2টা করলাম তাই না? আরও 2-3টা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তার নিচে আরেকটা পেজে গেলাম, আরেকটা কোনো একটা পেজে গেলাম, সেখানে গিয়ে কি করলাম, সেখানে গিয়ে ওরকম ফাঁকা করে নিলাম, নিয়ে আমি লিখলাম যে BASIC, বেসিক COM কম্পিউটার, এটা একটা ইউনিট, বেসিক কম্পিউটার। তো ওইটা আমি একটা হেডিং করে দিলাম এবং সেন্টার করে দিলাম, ওইটা একটা থাকলো। হেডিং করে নিলাম, সেন্টার করে দিলাম, ওইটা একটা আমাদের ফাইলের ওইটা একটা ভাগ থাকলো। কয়টা করেছি আমরা? 3-4টা করেছি না? থাক, আর করা লাগবে না। তো এরকম যতগুলো সেকশন থাকবে আমাদেরকে কি করে নিতে হবে, এগুলোকে আগে হেডিং করে নিতে হবে। কেউ যদি হেডিং না বানায় তাহলে সূচিপত্র হবে না, একটাই আসবে, 1 নাম্বার পেজেই সব আছে, ওটাই দেখাবে। বুঝতে পারছো কি? তখন জিনিসটা সুন্দর হবে না। আমার 3টা দেখাবে, কারণ 3টা করেছি আমি। এখন প্রথম পেজে ফিরে যাব, এই যে প্রথম পেজে চলে আসলাম। প্রথমে কার্সর রাখবো, খালি চলে আসলে হবে না, কার্সর রাখতে হবে। তাহলে তোমার যে ফাইলটা এরকম ভাগ ভাগ করা থাকবে সেটারই তো সূচিপত্র। ঢালাও ফাইল হলে তো সূচিপত্র হওয়ার কথা না, আলাদা আলাদা বিষয় হলে সূচিপত্র থাকে, তাই না? তাহলে আমরা এই যে আমাদের যে প্রথম পেজ সেটাতে তো আমরা চলে আসলাম। এখন আমরা ওই সূচিপত্রটা তো বানাবো, ওখানে তো সব রেডি আছে, কিছুই করতে হবে না। তুমি চলে যাবা রেফারেন্স ট্যাবে। কোন ট্যাবে চলে যাবা? রেফারেন্স ট্যাবে চলে যাবা। যেতে পারছো কি? রেফারেন্স ট্যাবে গিয়ে টেবিল অফ কন্টেন্টের এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবে, বা এখানে একটা ক্লিক করবে। এখানে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে, কোনটাতে শুধু হেডিংগুলো দেখাবে, কোনটাতে হেডিং সহ পেজ নাম্বার, লেভেল ওগুলো দেখাবে। তো এত কিছু আপাতত জানার দরকার নেই, প্রথমটাতে ক্লিক করো, করলেই দেখবে একটা সূচিপত্র তৈরি হয়ে গেছে। এই যে বলতেছে বাংলাদেশ নামে যে টপিকসটা সেটা 2 নাম্বার পেজে আছে তোমার, আর মাসুমা আইটি পার্ক নামে যে টপিকসটা ওটা 4 নাম্বার পেজে আছে, আর বেসিক কম্পিউটার তোমার 6 নাম্বার পেজে আছে। তো তোমার যদি এখানে 20টা সেকশন থাকতো, এখানে 20টায় আসতো কি না? 20টায় কিন্তু এখানে চলে আসতো। তাহলে এই সূচিপত্রটা বানানো হয় টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে। বুঝতে পেরেছো? এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স কাজ, এগুলো অ্যাডভান্স। বুঝতে পারছো? তো এখন আবার একটা সুবিধা আছে, এমনি এটা প্রিন্ট করলে তো তুমি এখানে পেজ নাম্বার দেখে সেখানে যেয়ে সেই জিনিসটা দেখবা, তাই না? কিন্তু কম্পিউটারে থাকলে তোমাকে পেজ নাম্বারে যাওয়া লাগবে না। তোমার জানা আছে এই যে কন্ট্রোল ধরে ক্লিক করলে নিয়ে যাবে, এই যে বাংলাদেশে ক্লিক করলে যে বাংলাদেশের ওই টপিকসে তোমাকে নিয়ে আসবে, ওই পেজে নিয়ে আসবে। আবার প্রথম পেজে গিয়ে দেখো, তুমি কন্ট্রোল ধরে বেসিক কম্পিউটারে ক্লিক করলে তোমাকে বেসিক কম্পিউটারের টপিকসে নিয়ে আসবে কন্ট্রোল ধরে। যারা ক্লাসে ভালো বুঝতে পারছো না তারা ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে দেখে দেখে বারবার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এই যে টেবিল অফ কন্টেন্ট, এই ভাইভাতে প্রশ্ন আসলে এখান থেকে আসবে যে টেবিল অফ কন্টেন্টের কাজ কি। তো তখন তোমার সাথে যারা কম্পিউটার শিখছে অনেককেই জিজ্ঞেস করবে, পারবে না, এবং তখন বোঝা যাবে যে আসলে জিনিসটা তুমি ভালো জানো কি না, তাই না? তাহলে টেবিল অফ কন্টেন্টটা আমরা বুঝলাম। এইবার আসেন, এরকম একটা ফাইলের সূচিপত্র আমি তৈরি করেছি, হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এমনি 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 যদি আসে তাহলে তো হয়ে গেল, আর না আসলে যে এই আপডেট টেবিলে ক্লিক করলেই চলে আসবে। বুঝতে পারছো? হ্যাঁ, কি আসছে? হ্যাঁ, আপডেট ইন্টার টেবিল, আপডেট ইন্টার টেবিল দিয়ে আসছে, আসেনি? এই যে দেখো, আমি তাহলে দেখাই, এই যে দেখো, আমি আমার পেজের কোনো একটা ফাইলের কোনো একটা জায়গাতে গেলাম, গিয়ে আমি এখানে কি করলাম, আমার নামটা লিখলাম,
AMIMUL আমিমুল EHSN, এইটাকে আমি কি করলাম হেডিং করে নিলাম, তারপরে সেন্টার করে রাখলাম। এখন প্রথম পেজে গিয়ে আমি দেখব আসছে কি না, আসেনি। হ্যাঁ, এই যে এইখানেও আসে, এই যে টেবিল আপডেট টেবিল, অথবা এই রেফারেন্স ট্যাবের এইখানেও আপডেট টেবিল। তো এইখানে ক্লিক করার পরে এই যে আপডেট পেজ নাম্বার অনলি, এটা দিতে পারে আপডেট ইন্টার টেবিল, এটা দিলেই এই যে চলে আসবে। বোঝা গেছে কি? তো এইভাবে টেবিল অফ কন্টেন্টটা কাজ করে। ঠিক আছে, এক মিনিট একটু, এইভাবে টেবিল অফ কন্টেন্টটা কাজ করবে। মনে হয় কোনো একটা সমস্যা কম্পিউটারের, না হলে হেডিং করনি, কিছু একটা মিসিং, তাহলে তো হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমরা এইটা টেবিল অফ কন্টেন্টটা কি বুঝলাম? মিসিং কিছু একটা, আচ্ছা হোক, কিছু একটা মিসিং আছে মনে হয়। আচ্ছা, এবার আসো, এরপরে আমি দেখাই। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে দেখো তো, এই যে এইটার উচ্চারণটা কি হবে বলো? কিটেশন, ইনসার্ট কিটেশন। আচ্ছা, এটার কাজ কি? এইটা দিয়ে কি করা যাবে বা এইটা দিয়ে আমরা কি করতে পারবো? আচ্ছা, তোমরা কি জানো একটা আইন আছে, কপিরাইট আইন। মানে আমি একটা গান গাইছি, হিট হয়েছে, তো এইটা আবার ধরো গাইছি, হিট হয়নি, ধরো হিট হয়নি, গাইছি আমি, কিন্তু অনেক বছর পর ওই গানটা তুমি আবার গায়ে হিট হয়েছে, তুমি তোমার নাম দিয়ে ওটা প্রচার করলা, তাহলে আমি কিন্তু তোমাকে কেস করে দিতে পারবো, কারণ ওটা তো আমার ছিল, তাই না? এবং এটা যদি দেখা যায় যে সত্যি ডকুমেন্ট যদি আমি দিতে পারি যে এটা আমার, তাহলে তোমার কিন্তু অর্থনৈতিক জরিমানা হতে পারে, জেলও হতে পারে। এটা কপিরাইট আইন, একটা কপিরাইট আইন আছে সেখানে। তো কেউ যদি ওই গানটা গায়, আচ্ছা ওই যে জেমস বা আইব বাচ্চি যারা আগে গান গেয়ে গেছে, রুনা লায়লা যারা মারা গেছে, ওদের গান কি আমরা নতুন করে গাইতে পারি না? পারি তো, শুধু লিখে দিতে হবে যে এর কণ্ঠশিল্পী হচ্ছে রুনা লায়লা, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে এই যে আমরা যে তাকে যে ক্রেডিটটা দিলাম, তাহলে রেফারেন্সটা তার দিলাম, দিয়ে আমরা আমাদের মতো চালালাম, তাই না? তো এরকম ফাইলে যদি কোনো কিছুকে তোমার কোনো একটা জায়গা থেকে যদি তুমি কোনো একটা পত্রিকা, বই বা কোনো একটা উপন্যাস থেকে যদি কোনো জিনিস তুমি তোমার ফাইলে ব্যবহার করো, ব্যবহার করে ওইটাকে যদি তুমি পাবলিশ করতে চাও, মানুষের কাছে পৌঁছাতে চাও, তাহলে তার ক্রেডিটটা ওই যেখান থেকে নিছো ওই লেখককে দিতে হবে, না দিলে উনি কপিরাইট আইনে মামলা করে দিতে পারে না? তো এই যে আমরা কোনো ফাইলে যদি অন্য ফাইলের রেফারেন্স টানি, তাহলে ওই রেফারেন্সগুলোর ক্রেডিটগুলো ওই লোকগুলাকে কিভাবে দিব, তো কিভাবে ফাইলে ওইরকম ক্রেডিট যোগ করা যাবে বা রেফারেন্স যোগ করা যাবে সেটা আমরা দেখব। তো ধরে নিলাম যে কোনো একটা জায়গায় গেলাম, ধরো এইটা আমি কোনো একটা লেখকের বই থেকে এই জিনিসটা আমি নিয়েছি, তো তাকে আমি এখন এই ক্রেডিটটা দিয়ে দিতে চাই, না হলে তো সে আবার কেস করে দিতে পারে কপিরাইটে। তো কিভাবে দিব সেটা দেওয়ার জন্য প্রথমে আমি এই শেষে কার্সর রাখলেও হবে, আবার সিলেক্ট করলেও হবে, যাই হোক শেষে কার্সর রাখলাম লেখাটার, যেখান থেকে আমার রেফারেন্সটা শেষ করব সেখানে, এখানে কার্সর রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা এই যে ইনসার্ট ক্রিটেশনে একটা ক্লিক করলে এইখানে আসবে অ্যাড নিউ সোর্স নামে একটা অপশন আসছে কি না? ওই অ্যাড নিউ সোর্সে যাব আমরা। সোর্সে গেলে একটা এই যে ক্রিটেশন সোর্স নামে একটা বক্স আসছে কি না? এই যে এইখানে টাইপ অফ সোর্স, কোন জায়গা থেকে তুমি নিয়েছো, কি টাইপের বই থেকে নিয়েছো, নাকি কোনো জার্নালিজমের থেকে নিয়েছো, রিপোর্ট থেকে নিয়েছো, কোথা থেকে নিয়েছো? তো ধরো বই থেকে নিয়েছি, তাহলে এখানে বুক সিলেক্ট করবো আমি, করা আছে তো নাকি? তোমরা অন্য কোথাও থেকে নিলে সেটা সিলেক্ট করবে। এবার আসো ওইখানকার অথরাইজ, মানে কে ছিল, ওইটা লেখকটা কে ছিল। তো আমি একটা নাম ইউজ করি এখানে, তো আমি এখানে ধরো নাম ইউজ করলাম একটা জ্যাকি, JACKY, জ্যাকি নামটা ইউজ করলাম, ওনার বই থেকে আমি ওইটা নিয়েছি, তো জ্যাকি নামটা ইউজ করলাম। এইবার ওনার যে জায়গা থেকে আমরা বুকটা থেকে নিয়েছি তার নাম কি ছিল, বইয়ের নামটা কি ছিল, দিলাম যে বিউটিফুল বাংলাদেশ, BEAUTIFUL, বিউটিফুল BANGLADES, বাংলাদেশ। কত সালে এটা পাবলিশড হয়েছিল? 2025-এ পাবলিশড হয়েছিল। কোথায়? ঢাকাতে, DHAKA, ঢাকা। আর পাবলিশার কে ছিল? একটা নাম দিয়ে দিলাম, একটা নাম পাবলিশারের নাম দিয়ে দিলাম, তো ধরো MIT পার্ক দিলাম, MIT পার্ক।
তো MIT পার্ক নামে একটা কোম্পানি বা একটা পাবলিশার তাদের ওটা পাবলিশ করছিল। তো এই যে আমি যে তথ্যগুলো দিলাম এটা আমার ফাইলে ওই ব্যক্তিকে মেনশন করে আমি দিলাম আলাদা করে। এই দেওয়াটাই হচ্ছে এই যে ক্রিটেশনের কাজ বা ইনসার্ট ক্রিটেশনের দরকার বা এইটা। তো এইটা দিয়ে কি করে এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? হয়েছে কি লেখা? আচ্ছা, যদি লেখা হয়ে যায় তাহলে ওকে করবা। তাহলে তোমার ওই নামের শেষে বা ওই ওই প্যারাগ্রাফের নিচে ছোট্ট করে শালার নামটা আসবে। ছোট্ট করে কি আসবে? শালার নামটা আসবে। কেউ যদি আবার এটা চেঞ্জ করতে চায়, করার দরকার নাই, তা আমি একটু বলি। এই যে এইখান থেকে না এটা ডিজাইনটা চেঞ্জ করা যাবে, যে কি কি রাখবা কি কি রাখবা না এগুলো ক্লিক করে একটু দেখে নিও। আপাতত চেঞ্জ করার দরকার নাই, মানে তোমার তো নাম আর শাল আসছে, তাই না? ওখানে বিভিন্ন অপশন আছে, বইয়ের নামটা আসবে অথবা লেখকের নাম আসবে, লেখকের নাম অথবা শাল অথবা শুধু শাল, এরকম বিভিন্ন অপশন আছে। তো আপাতত যাওয়ার দরকার নাই, ওইটা যাওয়ার দরকার নাই। তুমি চাচ্ছ পুরা জিনিসটাই আলাদা করে একটু দেখাবা। যেমন সিবিতে অনেক সময় রেফারেন্স দিতে হয়, এই রেফারেন্সটা খালি নাম দিলে হবে না, তো ওই লোকের পদবি টদবি সব থাকা লাগবে, তাই না? তো এটা যদি দিতে চাও তাহলে এটা পুরাটা যদি ক্রিটেশনটা যদি পুরা দেখাতে চাও, এইটার উচ্চারণ কি বলো? আমি এই উচ্চারণটা খুব একটা ভালো করতে পারি না। হ্যাঁ, বিপিওগ্রাফি, আমারই মুখে আসে না এই উচ্চারণটা। তো যাই হোক, এই যে এই অপশনটা আছে এখানে, আমরা যদি এইখানে একটা ক্লিক করি, করার পরে এই প্রথমটাতে যদি ক্লিক করি তাহলে আলাদা করে নিচে একটা ওই জিনিসটা তৈরি হয়ে যাবে এবং ওইখানে তুমি যা যা ইনফরমেশন দিছিলা পুরাটাই বড় করে এখানে আলাদা করে একটা প্যারাতে শো করবে। এই দুইটা অপশনেরই কাজ হচ্ছে, একটাতে রেফারেন্স দিতে পারবো আর একটাতে ওই রেফারেন্সটাকে আমরা ফাইলে বড় করে শো করাতে পারবো। এই দুইটা মানে একটা অপশন তোমাদের এগুলো MCQ এর জন্য জানতে হবে। বুঝতে পারছো কি? কম্পিউটার অপারেশন লেভেল 3 যদি দিতে চাও, সেখানে 2 যদি দিতে চাও, এইগুলো প্রশ্ন থাকবে, ঠিক আছে? ভেতর থেকে প্রশ্ন থাকে। এবার আসো, এরপরে আসি, এই ইনসার্ট ক্যাপশন তো দেখাইছি না? তাহলে আমরা মূলত রেফারেন্স ট্যাবে কি পাইলাম বলো তো? সব রেফারেন্স পাইছি, সব কি পাইছি? এটা একটা ইম্পর্টেন্ট যে তোমার এরকম আসতে পারে যে ইনসার্ট ক্রিটেশনের কাজ কি, তাহলে বলতে হবে যে এটার মাধ্যমে আমরা কি করতে পারি? রেফারেন্স করতে পারি। যদি বলো এটা কোন ট্যাবে, তাহলে রেফারেন্স ট্যাবে। তাহলে এই রেফারেন্সের কাজগুলো রেফারেন্স ট্যাবে। বোঝা গেছে? আমরা ট্যাব চেঞ্জ করবো, মেইলিং ট্যাবে আসবো, আমাদের জন্য ইম্পর্টেন্ট মেইলিং ট্যাবে আসবো। আসতো কি? আমরা কন্ট্রোল A দিয়ে ডিলিট দেবো, সব কিছু মুছে ফেলবো। আচ্ছা, এখন চিঠিপত্রের যুগ আছে না নাই? আছে। অফিসিয়াল ডকুমেন্টগুলো সব তো চিঠিতেই আদান প্রদান হয়, তাই না? হ্যাঁ, চিঠি নাই, ইমেল। তো ইমেলে তো চিঠি, ইমেল কি? ইলেকট্রিক চিঠি না, ইলেকট্রিক মেল। তো এটা তো আছেই। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো, মেইল মার্কস ট্যাবটাতে মেইনলি গুরুত্ব দিব যেটাতে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একই চিঠি 100-200 জনকে পাঠাতে দেওয়া হয়, শুধু ওই ব্যক্তির নাম ঠিকানা ইমেল টিমেল আলাদা থাকে, বডি কিন্তু একই। তাহলে 100 জন ব্যক্তিকে যদি 100টা চিঠি ওইভাবে তৈরি করি, অনেক সময়ের ব্যাপার না? অথচ আমরা যদি এই যে মেইল মার্জ অপশনটা জানি, তাহলে আমরা খুব সহজেই আমরা কি করতে পারবো? ওই চিঠিটা 1000-2000 কপিও তৈরি করতে পারবো এবং প্রত্যেকটাতে ওই নির্দিষ্ট ব্যক্তির নাম আলাদা থাকবে, ঠিকানা, এগুলো সব আলাদা থাকবে। এটা একটা আমরা শিখবো এখানে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের। তো তার আগে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। এইখানে একটা চিঠির খামের মতো দেখতে পাচ্ছ, এইটাকে বলা হচ্ছে লেবেলস। কি বলা হচ্ছে? লেবেলস। লেবেল বলতে এখানে মূলত যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হলো ঠিকানা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ঠিকানা। তো চিঠি এবং ঠিকানা একসাথে প্রিন্ট করা। চিঠি এবং ঠিকানা কি করা? ধরো তুমি তোমার বন্ধুকে একটা চিঠি পাঠাবা, সে ঢাকায় থাকে। কোথায় থাকে? ঢাকায়। তো তুমি একটা কাগজে চিঠিটা লিখে, কম্পিউটারে লিখে তুমি এটাকে প্রিন্ট করছো, করে এটা ভাঁজ করছো, করে খামের মধ্যে ঢুকাইছো। রাখার পর এখন খামের মধ্যে ঠিকানা না লিখলে চিঠিটা কি যাবে? তো তুমি হাত দিয়ে ঠিকানাটা লেখো না, ওরা বলতেছে লাগবে না, ওই ঠিকানাটাও তোমার কি হবে? কম্পিউটার থেকেই বের হবে। চিঠির জন্য আলাদা পেজ দিবে, সেখানে তুমি চিঠি লিখবা, ঠিকানার জন্য আলাদা জায়গা দিবে, ওখানে ঠিকানা লিখবা, তারপর প্রিন্ট করবা, তখন চিঠি এবং ঠিকানা দুটাই একসাথে প্রিন্ট হবে। তাহলে আমরা বলতে পারি ইনভেলপের কাজ যেটা, সেটা হলো চিঠি এবং ঠিকানা একসাথে প্রিন্ট করা। চিঠি এবং ঠিকানা কি করা? তো আসো এটা আমরা দেখি। এটার জন্য কোনো পুরাতন ডকুমেন্টে থাকা যাবে না, একটা নতুন ডকুমেন্ট। আমাদেরটা তো নতুনই, সব কিছু ডিলিট করে দিচ্ছে, এর মানে নতুন। মনে রাখবা, নতুন ডকুমেন্টে থাকতে হবে। নতুন ডকুমেন্টে থাকা অবস্থায় ইনভেলপে ক্লিক করবে। এখন তোমাকে একটা বক্স দিবে, ওখানে লেখা থাকবে ডেলিভারি অ্যাড্রেস আর রিটার্ন অ্যাড্রেস।
ডেলিভারি অ্যাড্রেস মানে কি বলো তো? প্রাপকের ঠিকানা। আর রিটার্ন অ্যাড্রেস মানে প্রেরকের ঠিকানা। তো তুমি তোমার বন্ধুকে পাঠাবা, ডেলিভারি অ্যাড্রেসের ঘরে লেখো এরকম করে 2, তারপর একটা কমা দিয়ে ইন্টার। কি নাম তোমার বন্ধুর? আমার বন্ধুর নাম ধরো বাহাদুর, বাহাদুর হোসেন, বাহাদুর হোসেন। আচ্ছা, এখানে ও থাকে ঢাকায়, DHA ঢাকা মিরপুরে, মিরপুর ধরো হাজার মিরপুর, আচ্ছা ঢাকা মিরপুর। আর মোবাইল নাম্বার 019 কত যেন নাম্বার ছিল, ভুলে গেছি, অনেকদিন ফোন দেয় না। তো এইখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আর আমি যেহেতু পাঠাচ্ছি রিটার্ন অ্যাড্রেসের আমারটা দিব, এটা ফর্ম লিখতে হয়। ফর্ম লিখে আমার নাম MDAMIMUL আমিমুল EHSN, আমি পাঠাচ্ছি হচ্ছে বগুড়া থেকে, বগুড়া, এখানে দিচ্ছি 017227598। এইভাবে আমি, তাহলে ডেলিভারি অ্যাড্রেসের ঘরে প্রাপকের ঠিকানাটা দিবা, আর রিটার্ন অ্যাড্রেসের ঘরে প্রেরকের ঠিকানাটা দিবা। দিছ? আচ্ছা, তোমাদের তো রেডি করা আছে, তাহলে লেখার দরকার নাই। আচ্ছা, দেওয়ার পরে এখন তুমি কি চিঠি লিখছো? চিঠি কি কম্পিউটার লিখে দিবে? না, কম্পিউটার একটা জায়গা দিবে, সেখানে তুমি চিঠি লিখবা, পেজ দিবে একটা। তো এইটা দেওয়ার পরে তুমি কি করবা, নিচে দেখবা তোমার চিঠিটা লেখার জন্য একটা ডকুমেন্ট অ্যাড করতে হবে। তো অ্যাড টু ডকুমেন্ট আছে কিনা, অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করবে, করে ইয়েস চাইলে ইয়েস করে দিবে, কারো ইয়েস নাও চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখন উপরে ছোট্ট একটা পেজের ঠিকানাটা আসছে, আর নিচে একটা পেজ দিছে না। এখন এই পেজের মধ্যে তুমি চিঠিটা লিখবা। ধরো তুমি লিখলা, ডিয়ার ফ্রেন্ড, ফ্রেন্ড হাউ আর ইউ, জি, ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ লিখছো? তাহলে আমরা এইটুকু তো লিখতে পারছি নাকি? আচ্ছা, বাকি কথা আমরা বন্ধুকে বলে দিলাম, তুমি বুঝে নিও। তো আমি ডট 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 দিলাম। ম্যাডাম আসতে আসতে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। আচ্ছা, এখন অবশ্য একটা কাজ দিছিলাম, ও গত ক্লাসে ছিল না তো। আচ্ছা, তাহলে দেখো তো চিঠিটা কি একটু ডট ডট দিয়ে তৈরি করা গেছে কিনা? গেছে? আচ্ছা, এখন তাহলে আমরা যদি প্রিন্ট করি, তাহলে চিঠি এবং ঠিকানা দুইটা প্রিন্ট হবে কিনা? তাহলে ওই ঠিকানাটা খামের উপরে কি করব, আঠা দিয়ে লাগাই দিব, আর চিঠিটা খামের ভেতরে দিয়ে বন্ধুকে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। গেল কিনা? আচ্ছা, তো এই যে চিঠি এবং ঠিকানা প্রিন্ট করার জন্য ইনভলভটা ব্যবহার করা হয়। তাহলে ইনভলভের কাজ হচ্ছে চিঠি এবং ঠিকানা প্রিন্ট করা। আচ্ছা, আমরা তো প্রিন্ট করে দেখতে পাচ্ছি না, একটা প্রিন্টার থাকে, না প্রিন্ট করে তোমাদের দেখাতাম, তাই না? তো প্রিন্টার যেহেতু নাই, তাও দেখা যাবে। আমরা যদি ফাইল থেকে প্রিন্টে যাই, এই যে ফাইল থেকে প্রিন্টে গেলে আমরা একটু ছোট করে নিলে দেখতে পাবো যে একটা পেজের মধ্যে কি ঠিকানাটা, আর একটা পেজের মধ্যে চিঠিটা চলে আসছে। একটা প্রিন্ট করে একটা খামের উপরে থাকবে, আর একটা খামের ভেতরে ভাঁজ করে দিয়ে পোস্ট করে দিলেই চলে যাবে। এই যে চিঠি এবং ঠিকানা দুইটাই প্রিন্ট করা, এইটাকে আমরা বলবো ইনভলভের কাজ। কিসের কাজ? এগুলো প্র্যাকটিক্যালি কম লাগবে, থিওরিক্যালি জানতে হবে যে ইনভলভের কাজ কি। সবাইকে আমরা বুঝেছি? এইবার আসো এর পরেরটাতে যাই। এই ডকুমেন্টটা ক্লোজ করে দেই, এটাতে আর থাকবো না। এটা খুব ছোট একটা বিষয়, এটা আমরা বুঝতে পেরেছি, এটার দরকার নাই। আমরা নতুন করে যাব এবং আমরা কোন ট্যাবে বলেন তো? মেইলিং ট্যাবে। কোন ট্যাবে? আমরা মেইলিং ট্যাবে। আমরা এখন লেভেলস দেখব। কি দেখব আমরা? লেভেলসের অনেক কাজ, আচ্ছা, পানির বোতল তো সব সরাইছে রমজান মাস উপলক্ষে। আচ্ছা, আমরা যে পানি খাই, বোতলের মধ্যে লেভেল থাকে না? প্রত্যেকটা প্রোডাক্টেরই লেভেল থাকে, এটারও একটা লেভেল কিন্তু আছে। আচ্ছা, তো লেভেলটা মূলত আসলে কি? লেভেলটা হচ্ছে ওই প্রোডাক্টটা কি সেটা বলা থাকে ওইখানে, তাই না? নাম থাকতে পারে, উপাদানগুলো, দাম এগুলো থাকে।
তো ধরো আজকে ধরো এই যে রিমোটটা, এই কোম্পানিটা যদি 5000 রিমোট বাজারজাত করে, প্রত্যেকটাতেই তো এই যে সেম জিনিস থাকবে, তাই না? নাকি আলাদা থাকবে? সেম থাকবে ইনফরমেশন, কারণ একই জিনিস এটা। তো এই যে এইটা হচ্ছে লেভেল, এটা সাধারণত প্রোডাক্টের গায়ে দাম লেখা বা প্রাইস লেখার জন্য ইউজ করা হয় লেভেল। তো এই লেভেলের কাজ কি সেটা যদি আমি বলি, এই লেভেলের কাজ হচ্ছে আমরা যদি একসাথে অনেকগুলো এরকম প্রোডাক্টের লেভেল বের করতে চাই, তাহলে কপি পেস্ট করে তো অনেকগুলো বের করাই যায়, তাই না? কিন্তু লেভেল বলতেছে যে আমার কাছে এটা অটোমেটিকলি আসে, তুমি দিয়ে দিলে আমি তোমাকে অনেকগুলো কপি বের করে দিব। তুমি কাগজ কেটে কেটে ওই প্রোডাক্টের গায়ে বা স্টিকার কেটে কেটে প্রোডাক্টের গায়ে কি করতে পারবা? লাগাতে পারবা। আসো আমরা ধরো 30টা, ধরো আমরা কয়টা 30 জন তো না, ব্যাস। যারা ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওদের না ধরলেও হয়। যাই হোক, আমাদের কোর্সের জন্য মারা গেছে, ওরা আসে না, যেহেতু জানাইও নেই যে কেন আসে না, তাহলে মারা গেছে না। আচ্ছা, তো আসো এইখানে আমরা 30টা প্যাকেট আছে, 30টা গিফট বক্স আছে, তোমাদের দেওয়া হবে ধরো, তাহলে তো খুশি মানুষ, খুশি হয় না? প্রত্যেকটা বক্সের গায়ে লেখা থাকবে MIT পার্ক, দত্তবাড়ি, বগুড়া। এটা লেভেল হিসেবে, ওটা আমরা বাজার থেকে হয়তো কাস্টমাইজ বক্স নিয়ে একটা বক্স নিয়ে আসি, থাকে না অনেক সময়, ওর গায়ে আমরা এই লেভেলটা দিয়ে দিব, তাহলে বোঝা যাবে যে এটা আমাদের, তাই না? তো এই লেভেলটা আমরা এখন বানাবো। তো এই লেভেল বানাতে গেলে আমরা আবার নতুন ডকুমেন্টে তো নাকি আমরা চলে যাব লেভেলসে। কোথায় চলে যাব? লেভেলসে চলে আসবো। সারা জীবনে হয়তো একবারও এই কাজটা তোমার নাও লাগতে পারে, তবে তোমাকে জানতে হবে লেভেলের কাজ কি, MCQ এর জন্য, ভাইবার জন্য, ঠিক আছে? তো লেভেলে গেলে ওই যে অ্যাড্রেস প্রিন্ট করার কথা বলছি, কি করার কথা বলছে? অ্যাড্রেস। আচ্ছা, ওই যে পরীক্ষায় যে সিট প্ল্যান করে না, তো সবার তো পরীক্ষার নাম, তারিখ, ওগুলো তো সব সেম থাকে, খালি রোল নাম্বারটা আলাদা থাকে। এটাও কিন্তু লেভেল দিয়ে করা যাবে। কি দিয়ে করা যাবে? লেভেল দিয়ে। তো যাই হোক, আমরা যেটা করতে চেয়েছি, তো লিখবো যে MIT পার্ক, ইন্টার দিয়ে নিচে লিখবো দত্তবাড়ি, ইন্টার দিয়ে লিখবো বগুড়া, BOGURA, বগুড়া। 30টা যেহেতু নিব, এই জন্য ছোটো ছোটো করে লিখলাম, নাহলে জায়গা হবে না। তাহলে MIT পার্ক, দত্তবাড়ি, বগুড়া, এইখানে তুমি যেটা ইচ্ছা লিখতে পারো, তোমার লেভেল হিসেবে যা দরকার তুমি সেটা লিখবে। লিখার পরে এইটা আসবে, তুমি যদি নিউ ডকুমেন্টে ক্লিক করো তাহলে 2টা আসবে। কয়টা আসবে? তোমার তো লাগবে 30টা। কয়টা লাগবে? আচ্ছা, তোমাদের যদি 30টা করা থাকে তাহলে আছে, আর যাদের নাই তারা অপশনে যাবে। অপশন থেকে যে 30 পার পেজ পাওয়া গেছে কিনা? এই 30 পার পেজে ক্লিক করে ওকে করবা। এই যে অপশন থেকে আবার ফাইলের মধ্যে যায় না, এই অপশনটা এখানে। তো এখান থেকে 30 পার পেজ দিয়ে ওকে, তারপর নিউ ডকুমেন্ট। এইবার দেখো প্রত্যেকটা পেজে 30টা লেভেল কিন্তু চলে আসছে। এটা কিন্তু এই যে এদিক থেকে কাটতে হয়, বুঝছো? কেটে কি করতে হয়? লাগাই দিতে হয়। লেভেল সাধারণত লাগানো থাকে, বুঝতে পেরেছ? তাহলে এইভাবে আমরা লেভেলের কাজটা করতে পারবো। আচ্ছা, এইটা কি আমরা টেক্সট বক্স দিয়ে করতে পারবো না? এটা কি আমরা টেবিল দিয়ে করতে পারবো না? পারবো। এটা কিন্তু টেবিল দিয়েই করছে, এরা টেবিলের দাগগুলা তুলে দিছে, তাই এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমরা পারবো। তো আমরা ওগুলা দিয়েও পারবো, এটা দিয়েও কিন্তু করতে পারবো। তো খুব সহজে এরকম লেভেল বানানো যাবে। সবাইকে বুঝতে পেরেছি? এই ডকুমেন্টটাও ক্লোজ করে দিব, এটাও আমরা রাখবো না, আমরা নতুন ডকুমেন্টে থাকবো। এইবার আসবো আমরা যেটা শিখতে চেয়েছিলাম, সেখানে যাব। স্টার্ট মেইল মার্জ। এখন আমি এই জিনিসটা ভালো করে একটু বোঝাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, তুমি যে চিঠিটা মানে পাঠাবা 100 জনকে, তাহলে তোমার তো একটা চিঠি থাকা লাগবে। কি থাকা লাগবে? একটা। তাহলে এই কাজটা করার জন্য আলাদা একটা ফাইলে তোমাকে চিঠি লিখে নিতে হবে। কি লিখে নিতে হবে? চিঠি। আর তুমি ওই চিঠিটা কোন নামে, কোন ঠিকানায়, কোন ব্যক্তিগুলোকে পাঠাবা, তাদের ওই নাম ঠিকানা সহ আরেকটা ফাইল লাগবে। বুঝতে পারছো? তাহলে কয়টা ফাইল লাগবে? 2টা। একটা চিঠির ফাইল আর একটা ঠিকানার ফাইল। এরপর মেইল মার্জ করে দিলে ওই ফাইলে থাকা ঠিকানাগুলো ওই চিঠির মধ্যে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। আর যতগুলা দিবা ততগুলা কপি বের হবে। তুমি যদি 1000 দাও, 1000 কপি বের হবে। ঠিকানা 1000 দিলে 1000 কপি বের হবে। ঠিকানা একটা দিলে একটা বের হবে। বুঝতে পেরেছো? তাহলে আগে 2টা ফাইল বানাই। মেইল মার্জ করার জন্য আগে প্রথমে আমাদের 2টা ফাইল বানাতে হবে। তো 2টা ফাইল যদি আমি বানাই, তো ঠিকানাগুলো আসলে কোথায় বানাবো? ঠিকানাগুলো টেবিলে লিখতে হবে, অথবা এক্সেলে লিখতে হবে। কোথায় লিখতে হবে? এক্সেল প্রোগ্রাম কি আমরা শিখছি? না। তাহলে আমরা ওয়ার্ড দিয়ে করব। তাহলে টেবিলে লিখব। তো আমরা চলে যাব ইনসার্ট থেকে টেবিল থেকে ইনসার্ট টেবিল।
যারা পারবে না ভিডিওটা দেখে বারবার চেষ্টা করবে, এইটা ইম্পর্টেন্ট জবের জন্য। হ্যাঁ, তো এই যে ইনসার্ট টেবিলে আমি ক্লিক করব, করেছ? এখন কলাম কতগুলা নিব, রো কতগুলা নিব, এখানে একটা ব্যাপার আছে। কলাম তুমি তোমার ক্রাইটেরিয়া যতগুলো, মানে কি কি রাখতে চাও, ওই লোকের নাম, ওই লোকের অ্যাড্রেস, ওই লোকের ফোন নাম্বার, ওই লোকের ইমেল অ্যাড্রেস, ওই লোকের ওয়েবসাইট অ্যাড্রেস, যত বেশি হবে কলাম তত বেশি হবে। আর রো তো একজন ব্যক্তি একটা করে রো হবে, তাই না? তো আমি বড় করব না, আমি কলাম নিব 3টা, নাম, ঠিকানা আর ফোন নাম্বার, 3টা জিনিস লিখবো সহজে বোঝানোর জন্য। আর আমি 10 জনকে পাঠাবো, কয়জনকে? 10 জনকে। তাহলে আমি কলাম নিব 3টা। কলাম কয়টা নিব? 3টা নিব। আর রো নিব আমি হচ্ছে 11টা। রো কয়টা নিব? 11টা রো নিব। তাহলে 3টা কলাম 11টা রো নিব। নিয়েছি। 11টা কেন? 10 জনকে দিব, তাই 11টা কেন? ওই যে হেডিং থাকবে একটা। তো 11টা নেওয়ার পর ওকে করব। দেখো তো টেবিলটা আসে কি না। এখন আমার দেখে দেখে তোমরা লেখো। এইখানে থাকবে নেমগুলা, এইখানে থাকবে অ্যাড্রেস, আর এইখানে থাকবে ফোন নাম্বার, ফোন নাম। নেম থাকবে, একটা নাম সুন্দর করে লিখি, এমডি নাজমুল HAQE হক, এরকম থাক। এটা বগুড়া, বগুড়া লিখলাম। ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এরকম। তারপরে পরেরগুলো তার এমডি দিলাম না, এখানে ইমরান লিখলাম, এটা ঢাকা, ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এলোমেলো দিলেও অসুবিধা নাই। এইখানে এটাও বগুড়া দিলাম, ঠিকানার যা তাই দিবা তোমরা। ফোন নাম্বারটাও ডেমো একটা নাম্বার দিয়ে দিলাম। বগুড়ায় যদি সব দেই তাও কোনো অসুবিধা নাই, দিতে পারবো। আমারটাই লিখতে হবে এমন না, তোমার মন গড়া ঠিকানা লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই, লেখো। দুই একটা ঠিকঠাক লেখো, বাকিগুলা ইচ্ছে মতো লিখলেই হবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে আমরা এখন সেভ করব। তো সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে। কোথায় চলে যাব? ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা তো সেভ অ্যাজে যাই, সেটা তো আমরা জানি। ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে এইটাকে আমরা অ্যাড্রেস নামে সেভ করি, যে এর মধ্যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস নামে সেভ করব। এই যে অ্যাড্রেস নামে সেভ হয়ে যায়, অ্যাড্রেস নামে সেভ হয়ে যাবে। গেছে কি না? এখন এই ফাইলটা ওপেন রাখা যাবে না, ক্লোজ করব। এই যে ফাইল ট্যাবে গিয়ে তোমাদের শেখাইছিলাম ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যায়। তো এই ক্লোজে ক্লিক করলাম, এটা ক্লোজ হয়ে গেল। গেল কি না? এইবার আমি যদি চিঠি লিখতে চাই তাহলে নতুন ডকুমেন্ট লাগবে না? তাহলে ফাইল থেকে নিউয়ে গিয়ে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট নিলাম আবার। তাহলে ওই ফাইলটা তৈরি করে ডেস্কটপে সেভ করে রাখলাম, আর নতুন করে আরেকটা ডকুমেন্ট নিলাম। চিঠিটা আমরা অর্থপূর্ণ লিখবো না, হ্যাঁ, চিঠিটা আমরা একটু সময় বাঁচাই। তাও আমি লিখলাম এই যে এরকম ডিআর লিখে ইন্টার দিলাম, দিয়ে ডট 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 দিয়ে একটা চিঠি বানালাম। আমার কাছে চিঠিটা আছে, আমি না হয় গ্রুপে দিয়ে দিবনি, তোমরা লিখে নিও। তো আজকে আমরা একটু অন্য অপশনগুলো বেশি দেখবো, এই জন্য আমরা লেখালেখিতে যাচ্ছি না। তো আমরা চিঠিটা তো লিখতে হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। তো আমরা এখানে চিঠিটা আগে লিখে নেব, 3-4 লাইনের একটা চিঠি। আমরা জাস্ট বোঝাচ্ছি, আমাদের চিঠিটা যত বড় হবে তত বড় হবে, অসুবিধা নেই। এটা আমি একটা চিঠি বোঝালাম। তোমরা কি জীবনে কেউ চিঠি লিখছ? একটাও লেখনি? প্রেমপত্রও লেখনি? না, পরীক্ষার খাতায় না, পার্সোনালি বন্ধু বান্ধব বা এরকম পাঠাওনি? এর মানে তোমরা সবাই অ্যানালগ, ডিজিটাল তোমরা সবাই? হয়নি? হ্যাঁ, ফোন পেয়ে গেছো। আচ্ছা, আমাদের সময় কিন্তু চিঠির একটা প্রচলন ছিল।
আমরা কিন্তু আমি যখন কলেজ থেকে পরীক্ষা দিয়ে চলে যাই তখন আমার বন্ধুরা বান্ধবীরা আমার চিঠি লিখতো, পিয়নে এসে দিয়ে যেত, ভালো লাগতো, হলুদ খামে। হ্যাঁ, আচ্ছা, তো চিঠিটা কি লেখা হলো সবার? আচ্ছা, লেখা হয়ে গেলে এটাকেও আমরা সেভ করব। এটাকেও কি করব? আমরা সেভ করব। তো আমি চলে যাব ফাইলে, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজে যাব, যাওয়ার পর ডেস্কটপে যাব। এইটা আমি লেটার নামে সেভ করব, লেটার নামে আমি সেভ করব। এটাকে আমি লেটার নামে সেভ করে নেব। এটা আর ক্লোজ করার দরকার নাই, এটা দিয়ে যেহেতু কাজ করব, এটা আর ক্লোজ করো না। এটা আমরা লেটার নামে সেভ করব, করেছি। এখন আমরা মেইল মার্জ করতে পারি। এখন কি করতে পারি? তাহলে মেইল মার্জ করার আগেই দুটা ফাইল রেডি রাখতে হবে, বুঝতে পারছো? সবাই রেডি কি? আচ্ছা, আমি সহজ করে দেখাচ্ছি, জটিল না, খুবই সহজ। ও জটিলও আছে, চাইলে আমি দেখাতে পারি, 4-5 মিনিট লাগবে ক্লিক করে করে কাজ করতে। এই আবার 30 সেকেন্ডেও হয়ে যাবে, সহজ আছে। তো এই যে মেইলিং যে ট্যাবটা, এটাতে চলে যাব আমরা। গেছে কি? যাওয়ার পর আমি চলে যাব এই যে সিলেক্ট রিসিপেন্ট নামে একটা অপশন আছে কি না? এই সিলেক্ট রিসিপেন্টে যাব। গেছ? যাওয়ার পর এখানে 3টা অপশন দেখাবে। এইখানে একটা বলবে যে টাইপ নিউ লিস্ট, মানে এখন তুমি লিস্ট করে তাদের চিঠি পাঠাবা। আর একটা হলো আগের লিস্ট আছে সেটার থেকে চিঠি পাঠাবা, তুমি তো আগেরটাই পাঠাবা। তাহলে ইউজ এক্সিস্টিং লিস্ট, এটাতে ক্লিক করবা। করছো? ওই চিঠির তুমি ঠিকানাটা তুমি কোথায় সেভ করে রাখছো? ডেস্কটপে। তাহলে এই যে স্ক্রল বার দিয়ে এখান থেকে ডেস্কটপটা বের করো। আর কারো সামনেই আছে মনে হয়, ডেস্কটপ সিলেক্ট করে দিতে হবে। সবাই কি ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারছো? এই বক্সের ভেতরে অ্যাড্রেস নামে ফাইলটা পাবা, আছে? যাদের নাই তাদের আবার হবে না, তাদের তাহলে ওই জিনিসগুলো আগে ঠিক করে আসতে হবে। তো এখানে অ্যাড্রেসটা নিব, নেওয়ার পরে ওপেন করব, করলেই আমার ওই অ্যাড্রেসটা এই ফাইলের সাথে ওপেন হয়ে যাবে। অ্যাড্রেস ফাইলটাতে ক্লিক করে নিচে ওপেনে ক্লিক করবা। এই যে দেখো, যারা বোঝেনি সিলেক্ট রেসিপেন্টে গিয়ে এই যে ডেস্কটপে গিয়ে অ্যাড্রেস ফাইলটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করবা, তাহলেই হয়ে যাবে। এইটুকু যদি না পারো তাহলে কিন্তু হলো না। তাহলে আমরা সবাই কি ওপেন করতে পেরেছি? ওটা ওপেন হবে না, ওপেনে ক্লিক করলে ওটা চলে যাবে, এর মানে এই ফাইলে ওটা ওপেন হয়ে গেছে। এইবার আমি কি করব? এইবার আমি করব কি, ওই নামগুলা কোথায় দিব, ফোন নাম্বারটা কোথায় দিব, ঠিকানাটা কোথায় দিব, সেখানে জিনিসগুলো অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে শোনো। ধরো নামটা দিব ডিয়ারের এখানে, তো ডিয়ারের এখানে ক্লিক করো, ডিয়ারের সামনে ক্লিক করো। কার্সর কি ডিয়ারের সঙ্গে লাগানো? তাহলে একটা স্পেস দাও, ঠিক আছে? তো স্পেস দেওয়ার পর এই যে এইখানে দেখবা ইনসার্ট মার্কস ফিল আছে কি না, তোমাদের করতে দিব এখনই, দাঁড়াও। ইনসার্ট মার্কস ফিলে ক্লিক করবা। করছো? কি অ্যাড করতে চাও? ডিয়ারের সঙ্গে নাম, ডিয়ারের সঙ্গে কি নাম, তাহলে নেমটা ইনসার্ট করো। করছো? এবার অ্যাড্রেস আর ফোন নাম্বার কোথায় দিতে চাও? এখানে হলে এখানেই কার্সর থাকবে, সাধারণত নিচে দেয়। তাহলে আমরা এই যে চিঠির শেষে কার্সর রেখে ইন্টার দিয়ে কার্সরটাকে নিচে নিব, ইন্টার দিলে কার্সর নিচে যাবে। এইবার ওই যে মার্কস ফিল্ড থেকে অ্যাড্রেসটা ইনসার্ট করে নিবা, পারবা না? ইন্টার দিয়ে ওর নিচে গিয়ে তারপরে ফোন নাম্বারটা ইনসার্ট করে নিবা। এটাই তো তোমার কাজ হয়ে গেছে, কাজ শেষ। তাহলে সিলেক্ট রিসিপেন্ট থেকে অ্যাড্রেস ফাইলটা ওপেন করে নিতে হবে, তারপর মার্কস ফিল্ড থেকে কোন কোন ফিল্ড কোথায় কোথায় বসবে সেখানে ইনসার্ট করে নিতে হবে। হয়ে গেলে এখন আমরা এইটাকে কি করতে পারি? সেভ করতে পারি। তো কিভাবে সেভ করব দেখো, এই যে ফিনিশ মার্জে যেতে হবে। কোথায় যেতে হবে? ফিনিশ মার্জ। ওইখানে গিয়ে তুমি যদি এইটাকে সেভ করতে চাও পিডিএফে, তাহলে তোমাকে প্রিন্ট ডকুমেন্টে পিডিএফ করে সেভ করতে হবে। আর যদি মনে করো যে না স্যার এর মধ্যে আরও কাজ আছে স্যার, আমি এডিট করব, তাহলে তো ওয়ার্ড ফাইলে নেওয়া লাগবে। ওয়ার্ড ফাইলে নিতে গেলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করতে হবে, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করতে হবে। করার পরে অল ক্লিক করাই আছে, করার পরে ওকে, এই যে ওকে করবে। এইবার মাউসের চাকা ঘুরিয়ে দেখো তো 10টা চিঠি একই, কিন্তু নাম ঠিকানাগুলো আলাদা কি না একটু দেখো। এবং এটা ওয়ার্ড ফাইলে হয়েছে। কোন ফাইলে হয়েছে? ওয়ার্ড ফাইলে হয়েছে। ওয়ার্ড ফাইলে হলে সুবিধা কি? তুমি এডিট করতে পারবা, তাই না? আচ্ছা, এখন তোমাকে যদি কেউ বলে এটা পিডিএফ করতে হবে, কি করতে হবে? পারবা না পিডিএফ করতে? ওয়ার্ড ফাইলে যদি সেভ করতে বলে পারবা না, ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে করে ফেলবা, তাই না? আচ্ছা, ধরো আমি পিডিএফ করব, কি করব? পিডিএফ। তাহলে ফাইলে যাব, যার পর সেভ অ্যাজে যাব, যার পর ডেস্কটপে যাব। গেছি? এখানে আমি লিখলাম MARZ মেইল, MARZ মার্জ, মেইল, আগে মেইল লিখবো, আগে মেইল, MAIL মেইল, মেইল মার্জ।
মেইল মার্চ নাম দিয়ে দিলাম, মেইল মার্চ নাম দিয়ে দিলাম। আর এই যে সেট অ্যাজ টাইপে এখানে কি দিব, পিডিএফ দিব, এই যে পিডিএফ। এখন আমি এটাকে সেভ করে ফেলবো। কি করে ফেলবো? সেভ। এখন আমার পিডিএফ হয়ে গেল। যদি কেউ পিডিএফ করতে বলে, আর ওয়ার্ড ফাইলে করতে বললে তো তোমরা পারবাই, পারবা না? পারবে তো? আচ্ছা, এগুলো সব কেটে দাও, এগুলো সব কেটে দাও। এই ডন সেভ, সব ডন সেভ, কোনোটাই সেভ না, সব ডন সেভ করবা।